আমাদের সোশ্যাল মিডিয়ার এবং আইটির যে কর্মীরা ছিলেন যারা দলের হয়ে প্রচার করেন, প্রধানত তাদেরকে নিয়ে বসেছিলেন নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তারা কিছু নির্দেশ দিলেন, একটু মোরাল বুস্ট করলেন সবার। এবং অ্যাকচুয়ালি পরাজয়টা যে পরাজয় নয়, এটা যে অ্যাকচুয়ালি ছিনিয়ে নেওয়া, এটা যে অ্যাকচুয়ালি কারচুপি, সেটা তো আমরা ধরুন আমরা যারা ইলেকশন প্রসেসে যুক্ত ছিলাম, বিশেষ করে আমি যেহেতু ক্যান্ডিডেট হয়েছিলাম আলাদা করে, আমি তো প্রত্যক্ষ করেছি পুরোটা কী প্রসেসে ওরা ইলেকশনটা করার চেষ্টা করেছে বা করেছে, সম্পূর্ণটাই তারা বললেন। এবং এই যে বিভিন্ন জেলা স্তর থেকে, বিভিন্ন জেলা লেভেল থেকে যে খবর আসছিল, ধরুন কাউন্টিংয়ের ভেতরে ভোট যখন শেষ হয়েছে চার্জ 60%-এ শেষ হয়েছে, আর কাউন্টিংয়ের সময় সেটা যখন ইভিএমটা গোনা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা 95%। চার্জ তো বাড়তে পারে না, আর স্ট্রং রুমে কারোর হাত দেওয়ারও কথা না, তো ওটা বাড়লো কী করে? এগুলো এক্সপ্লেনেশন কে দেবে? এগুলো কোথায় যাওয়া হবে? তো দলের মতো করে কি করছে না করছে, কি করার চেষ্টা করছে, আমাদের কি করা উচিত, সবটাই তারা তাদের মতো করে বার্তা দিলেন, আমরা শুনলাম। দেখুন, দল তো তৃণমূল কংগ্রেস তো আন্দোলনের দল, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন থেকে উঠে আসা নেত্রী। আজকে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত সুদীর্ঘ আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক নেত্রী কেউ নন, নট ইভেন নরেন্দ্র মোদী, নট ইভেন দ্য আদার চিফ মিনিস্টার্স, ভারতবর্ষের যতগুলো রাজ্যেই মুখ্যমন্ত্রীরা আছেন না কেন। ফলে উনি যেহেতু আন্দোলন থেকে উঠে আসা নেত্রী, আমি ব্যক্তিগতভাবে একজন যদি পলিটিক্যাল অবজারভার হিসেবে জিজ্ঞেস করেন, বিরোধী নেত্রীর পজিশনটায় ভারতবর্ষের সবচেয়ে স্ট্রংগেস্ট নাম যদি কেউ হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে তাকে ছলে বলে কলে কৌশলে হোক বিরোধী করে দেওয়া হয়েছে। সিপিএম ফেস করেছে, এবার বিজেপি ফেস করুক। ফল ঘোষণার পর থেকে দলের মধ্যে থেকেই অনেকে মুখ খুলছে, কিছু বলবেন সেই বিষয়ে? না, আমি সেই বিষয়ে কিছু বলবো না। দেখুন, আমি একটা কথা বলি, যদি কারো যাওয়ার থাকে তারা যান। কাউকে নিজেকে বাঁচাতে হবে, কাউকে ব্যবসা বাঁচাতে হবে, অনেকের অনেক কম্পালশন থাকে, আমরা বুঝি। এবং কারোর পারিবারিক সেফটির ব্যাপার আছে, কারণ সবাই নার্ভ তো শক্ত করে ধরে রাখতে পারে না। আজকে আমার চোখের সামনে যদি আমার মা বাবা দিদি আক্রান্ত হন, তার জন্য আমার যদি কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হয়, তাদের সেই ব্যাপারটা আলাদা, আমি সেটা নিয়ে কিছু বলছি না। কিন্তু তার মানে এটা নয় যে আমাকে আগের দলকে গালাগাল করে যেতে হবে। কারণ আপনি আগের দলকে গালাগাল করে অন্য একটা দলে যদি যান, সেই দলটাও কিন্তু আপনাকে কোনোদিন মাথায় তুলবে না। তারা এটা ভাববে যে আমরা কোনোদিন যদি কাদায় পড়ি আমাদেরও গালাগাল করবে বাইরে বেরিয়ে। দেবংশী, একটা প্রশ্ন, যে টলিপাড়া থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মুখ এসেছিল এবং তারকারা আলো করে থাকতো, তারাই কিন্তু এখন মুখ খুলছে। তারা এতদিন কথা বলতে পারেনি, তারা এতদিন চুপ করেছিলেন, কিন্তু এবার বুঝতেই পারছিলেন যে নানান রকম সমস্যা। শহীদের মতো অনেকেই 21শে জুলাইয়ের মঞ্চেও বসতেন, তো মাইকটা হাতে নিয়ে বলে দিলে পারতেন, তখন কি অসুবিধা ছিল? কথা বলতে পারেননি বলে তো লাভ নেই। মানে এরা তো কেউ সুযোগ সুবিধা নিতেও ছাড়েননি। সুযোগ না, আমি বলছি এরা যদি কেউ সুযোগ সুবিধা না নিতেন, না নিয়ে তারপরে আজকে বলতেন, আমি মেনে নিতাম। ধরুন চিরকাল যারা আমাদের বিরুদ্ধে টলিউডে ছিলেন, এরকম প্রচুর মানুষ আছে তো যারা আমাদের সরাসরি বিরোধিতা করেছেন, আরজিকর পিরিয়ডে সোচ্চার হয়ে বিরোধিতা করেছেন। এই সমস্ত মানুষগুলো তারা যদি কোনোদিন আজকের দিনে দাঁড়িয়ে বলেন, তাদের কথাগুলো মেনে নেওয়া যায়। সুবিধা নিয়েছেন যারা সমস্ত রকমভাবে নিজেদের প্রতিপত্তি খাটিয়েছেন, তারা এখন সরকার চেঞ্জ হয়ে গেছে বলে এই সমস্ত কথাবার্তা বলছেন। মানুষ কি এগুলো কিছু বুঝতে পারছেন না? 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ধরুন টলিউড টেলিউড এই সেই, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রবীন্দ্র কবি প্রণামের অনুষ্ঠান করলেন আজ থেকে 2 দিন আগে 9 তারিখে, সেদিনকে আপনি দেখবেন শিল্প জগতে প্রচুর মানুষ ছিলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যখন অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টিতে যখন বন্যা হয়, তখন ড্রেনের জল গঙ্গার জল এক হয়ে যায়, তখন ডিফারেন্সিয়েট করা যায় না। তো যখন আবার একটু গরম